নমস্কার, আমি জ্যোতির্ময় আর লার্ন উইথ জ্যোতির্ময়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অসংখ্য স্বাগত। অনেকদিন পর আপার প্রাইমারি মামলার অর্থাৎ ম্যাট 638 মামলার যে কিছু আপডেট রয়েছে সেই আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও যে সমস্ত প্রার্থীরা কাউন্সিলিং করে বাড়িতে বসে রয়েছেন, স্কুল চুজ যাদের হয়ে গেছে, শুধুমাত্র রেকমেন্ডেশন নিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে স্কুলে যোগদান করা যাদের এবার পালা, তো তারাও কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছেন যে এই যে আপার প্রাইমারির ম্যাট 638 মামলা সেটা কবে মিটবে। তো সেই সংক্রান্ত তাদের জন্য কিছু খুশির আপডেট রয়েছে। এছাড়াও শিট আপডেটস নিয়ে যারা আন্দোলন করছেন সেই শিট আপডেটস নিয়ে কি কি খবর রয়েছে সেইটাও আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। এবং সেকেন্ড কাউন্সিলিং নিয়ে সবথেকে অধীর আগ্রহে যারা বসে রয়েছেন সেটা হচ্ছে সেকেন্ড কাউন্সিলিং, যে আপার প্রাইমারির সেকেন্ড ফেজ কাউন্সিলিং কবে থেকে শুরু হবে এবং কত ভ্যাকান্সি আনুমানিক পড়ে থাকতে পারে, সেই সমস্ত বিষয় আপনাদের সাথে ছোট্ট করে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করব এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন প্রথমে আজকে এই ভিডিওটা যে বিষয়টা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপার প্রাইমারির যে মামলাটা ম্যাট 638/2021। দেখুন, এই যে মামলাটা, এই মামলার ডিটেলসটা আমি এই ভিডিওতে আপনাদেরকে আর বলছি না, আপনারা আশা করি সকলেই সেটা জানেন এবং আমার থেকে হয়তো অনেকে ভালোই জানেন। তো এই মামলাটার কিন্তু গত 28 এবং 29 নভেম্বর এবং ডিসেম্বরের 4 তারিখে এই 3টে দিনে কিন্তু একটা প্যাকটা হিয়ারিং হয়েছিল। সেই হিয়ারিংয়ের ডিটেলস কিন্তু আমি আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেটা আপনারা শুনে নিতে পারেন। সেখানে আমি ডিটেলসে বলেছি, এখানে সংক্ষিপ্ত আকারে সেটা বলার একটু চেষ্টা করব। সেটা হলো যে সেই সময় যে হিয়ারিংগুলো হয়েছিল সেখানে জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস উদয় কুমারের ডিভিশন বেঞ্চ কিন্তু পিটিশনারদের যে বক্তব্য বা যে অভিযোগগুলো ছিল সেগুলো কিন্তু শুনেছিলেন। অর্থাৎ যে নোটস অফ আর্গুমেন্ট সেটা সকলের নেওয়া হয়ে গেছে, পিটিশনারদের, WBSSCর এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে, যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা কাউন্সিলিংয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাদের হয়ে যে আইনজীবী রয়েছেন তাদের নোটস অফ আর্গুমেন্ট সমস্ত কিছু কিন্তু জাস্টিস সৌমেন সেন সাবমিট করে নিয়েছিলেন অনেক আগে। এরপরে মামলার হিয়ারিং শুরু হয়েছিল 28 নভেম্বর থেকে। তখন থেকে কিন্তু পিটিশনারদের আইনজীবীরা বলতে শুরু করেছিলেন এবং পিটিশনারদের আইনজীবীদের যে সমস্ত অভিযোগগুলো ছিল এই মেরিট লিস্ট বা প্যানেল লিস্ট নিয়ে, সেখানে যে সমস্ত অভিযোগগুলো ছিল, ওয়েমার রিইভ্যালুয়েশন কেন করা হয়েছে, রেশিও মেনটেন হয়নি, রিজার্ভেশন পলিসি, সমস্ত বিষয় নিয়ে তারা অভিযোগগুলো তারা উপস্থাপিত করেছেন। বিচারপতি ভালোভাবে তাদের বক্তব্যগুলো শুনেছেন। অর্থাৎ সুবীর সান্যাল আইনজীবী, তাঁর যে বক্তব্যগুলো সেগুলো কনক্লুড হয়ে গেছে, তিনি পিটিশনারদের পক্ষ থেকে বলতে শুরু করেছিলেন। এরপরে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও কিছু বক্তব্য রেখেছেন 4ই ডিসেম্বর, কিন্তু তার বক্তব্যটা সম্পূর্ণ হয়নি এবং মূলত তাঁরই অনুরোধে এই মামলাটা চলে যায় 9ই জানুয়ারি উইন্টার ভ্যাকেশনের পরে। এখন আমরা যতটুকু খবর পাচ্ছি যে এই আপার প্রাইমারি ম্যাট 638 মামলার কিন্তু 3টে হিয়ারিং ডেট রাখা হয়েছে, সেটা হচ্ছে 9, 10 এবং 11ই জানুয়ারি 2024। এবং এই 3টি ডেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপার প্রাইমারি ম্যাট 638 মামলার জন্য। তার কারণ এই 3টি ডেটে কিন্তু যারা পিটিশনারদের আইনজীবী তাদের বক্তব্য শোনা হবে। সম্ভবত 9ই জানুয়ারি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলবেন পিটিশনারদের হয়ে এবং তার বক্তব্য সম্ভবত 9ই জানুয়ারি কনক্লুড হয়ে যাবে। এরপরে শুরু হবে এসএসসির বক্তব্য, অর্থাৎ যে অভিযোগগুলো করা হয়েছে প্যানেল লিস্ট সংক্রান্ত বা পিটিশনাররা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন যে প্যানেল লিস্টে রেশিও মেনটেন হয়নি, আপডেট ভ্যাকান্সি দেওয়া হয়নি, সমস্ত অভিযোগগুলো, ওএমআর সিট কেন রিইভ্যালুয়েশন করা হলো, অনেকের যে ভুল রয়েছে সে ভুল প্রার্থীরা কীভাবে মেরিট লিস্টে স্থান পেলেন, সমস্ত অভিযোগগুলোর খণ্ডন করার চেষ্টা করবেন এসএসসি তাদের যে যুক্তিগুলো সেগুলো সাজিয়ে তারা উপস্থাপন করার চেষ্টা করবেন। এরপরে কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী হিসেবে যারা বিবেচিত হয়েছেন এবং যারা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছেন তাদের পক্ষ থেকে যে আইনজীবী রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখবেন এবং তারপরেই কিন্তু বিচারপতি এই মামলাটার হিয়ারিংটাকে কনক্লুড করে সম্ভবত অর্ডার রিজার্ভ করবেন এবং সেটা আনুমানিক হতে চলেছে 11ই জানুয়ারি। তার কারণ এই মামলার যা গতি প্রকৃতি তাতে এই 3টে দিন হিয়ারিং হলেই কিন্তু আমার মনে হয় যথেষ্ট হবে। এরপরেও যদি দরকার পড়ে তাহলে সম্ভবত আর একটা হিয়ারিংয়ের প্রয়োজন হতে পারে, যদিও আমার মনে হয় যে 11ই জানুয়ারি কিন্তু এই আপার প্রাইমারির যে ম্যাট 638 মামলাটা সেই মামলার কিন্তু একটা হিয়ারিং কনক্লুড হয়ে গিয়ে একটা অর্ডার রিজার্ভ হয়ে যাবে এবং সম্ভবত 3-4 দিনের মধ্যেই কিন্তু ডিভিশন বেঞ্চ থেকে এই বহু প্রতীক্ষিত এই যে ম্যাট 638 মামলার একটা জাজমেন্ট
চলে আসবে। সেক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, যে সমস্ত প্রার্থীরা কাউন্সিলিং করে বসে রয়েছেন, যারা স্কুল চুজ করে ফেলেছেন, বা যে সমস্ত প্রার্থীরা পরবর্তীতে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবেন, তারা হয়তো অনেকটা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এছাড়াও যারা পিটিশনার রয়েছেন তারাও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে এই মামলার যে শুনানি কমপ্লিট হয়ে জাজমেন্ট কী ধরনের আসবে। তো আমি একটা বিষয় বলে রাখি যে যারা যোগ্য প্রার্থী, যাদের কোনো রকম কোনো ক্ষেত্রে ভুল নেই, যারা যোগ্যভাবেই মেরিট লিস্টে স্থান পেয়েছেন, যাদের কাউন্সিলিং হয়ে গেছে, তাদের কিন্তু চিন্তার কিচ্ছু নেই। বিচারপতি অত্যন্ত পজিটিভ, তিনি পজিটিভলি সমস্ত কিছু শুনছেন, এবং যতটুকু বিচারপতির বিভিন্ন মন্তব্য থেকে এটা পরিষ্কার হয়েছে মামলার হিয়ারিংটা শুনে, যে বিচারপতি কোনোভাবেই কিন্তু যোগ্যদেরকে বঞ্চিত করতে চান না, এবং তিনি কোনোভাবেই এই যে আপার প্রাইমারি মামলাটাকে আবার পুনরায় প্রথম স্টেজে ফিরিয়ে আনতে চান না। মানে বিষয়টা আপনারা বুঝে নিন, যারা যোগ্য প্রার্থী, যাদের কাউন্সিলিং হয়ে গেছে, যারা স্কুল চুজ করে ফেলেছেন, তাদের অন্তত আর চিন্তার কিচ্ছু নেই। অথবা যারা আগামী দিনে কাউন্সিলিং করবেন, যারা যোগ্য প্রার্থী, যারা ওয়েটিংয়ে রয়েছেন, তাদেরও কিন্তু আমি বলবো আপনাদের চিন্তার কিচ্ছু নেই। যাদের কিছু গন্ডগোল রয়েছে, যাদের কিছু প্রবলেম রয়েছে, শুধুমাত্র তাদেরই হয়তো একটু চিন্তার কারণ রয়েছে, আদারওয়াইজ অন্যদের চিন্তার কিচ্ছু নেই। এবার আসি, এই যে মামলাটা, সেই মামলাটা সম্পর্কে আপনাদেরকে বললাম, জাজমেন্টও আশা করা যায় চলে আসবে, এবং সেটা একটা পজিটিভ ওয়েতেই হয়তো জাজমেন্টটা আসবে। এবার আসি গুরুত্বপূর্ণ আরও একটি বিষয়, সেটি হচ্ছে সিট আপডেটস এবং সেকেন্ড কাউন্সিলিং সংক্রান্ত আপডেটস। এই সেকেন্ড কাউন্সিলিং সংক্রান্ত আপডেটটা আমি প্রথমে বলার চেষ্টা করছি। দেখুন, আপার প্রাইমারি সেকেন্ড কাউন্সিলিং যখন মানে শুরু হওয়ার কথা ছিল, ফার্স্ট কাউন্সিলিং হওয়ার এক সপ্তাহের মধ্যেই, তার কারণ আমাদের কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেছিলেন যে ফার্স্ট কাউন্সিলিং শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই নাকি সেকেন্ড কাউন্সিলিংয়ের একটা নোটিশ দেওয়া হবে, কিন্তু সেটা অনেক দিন হলো নোটিশটা দেওয়া হয়নি। তার ফলে যে সমস্ত প্রার্থীরা অধীর আগ্রহে বসে রয়েছেন যে কবে থেকে সেকেন্ড কাউন্সিলিং শুরু হবে, তাদের জন্য যতটুকু তথ্য আমরা কালেক্ট করতে পেরেছি বিভিন্ন সূত্র থেকে, অর্থাৎ নিউজ মিডিয়া থেকে বা কমিশনের বিভিন্ন বক্তব্য থেকে যতটুকু আমরা তথ্য কালেক্ট করতে পেরেছি, সেই সমস্ত তথ্য থেকে আমরা এটুকু বলতে পারি যে সেকেন্ড কাউন্সিলিংয়ের কাজ কিন্তু শুরু হয়েছে। স্কুল লিস্ট তৈরি করা, কতজন কোন ক্যাটাগরিতে প্রার্থী সেকেন্ড কাউন্সিলিংয়ে ডাক পাবেন, তার লিস্ট তৈরি করার কাজ কিন্তু কমিশন দ্রুততার সাথে করছে। এই প্রক্রিয়াটা অত্যন্ত লেন্দি বা অত্যন্ত জটিল, তার জন্য একটু সময় লাগছে কমিশনের মতে, কিন্তু কমিশন দ্রুততার সাথে এই কাজটি করছে, এবং খুব দ্রুত কমিশন কিন্তু একটি নোটিশ আপনাদের জন্য পাবলিশ করবে। এবার এই সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিশ নিয়ে যারা চিন্তিত রয়েছেন, তাদের চিন্তার কিচ্ছু নেই। এটা কমিশনের একটি প্রক্রিয়াগত কাজ, কমিশন প্রক্রিয়ার জন্যই এটা দেরি হচ্ছে, আদারওয়াইজ আপনাদের কোনো কোর্টের বাধা নেই। সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিশ খুব দ্রুত আসছে, এবং ভ্যাকান্সি যেটা আমরা শুনতে পাচ্ছি যে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য, সেটা কমিশনের মতেই আপনারা দেখেছিলেন যে প্রায় বলা যেতে পারে অনেকটাই ভ্যাকান্সি কিন্তু থাকছে। আমি সেই ভ্যাকান্সি ডিটেলসটা আপনাদেরকে অন্য একটি ভিডিওতে বলেছি যে কত ভ্যাকান্সি ফাঁকা রয়েছে, অর্থাৎ মোটামুটি একটা আনুমানিক ভ্যাকান্সি, কিন্তু এত ফাঁকা রয়েছে নন জয়নিং ভ্যাকান্সি যেগুলো, তারপরে র্যাঙ্ক যেগুলো ডবল র্যাঙ্ক করেছিলেন যারা, মাল্টিপল র্যাঙ্কিং, সেখান থেকেও একটা বড় ভ্যাকান্সি ফাঁকা হবে। সব মিলিয়ে এই মুহূর্তে কত ভ্যাকান্সি সেটা আমরা বলতে পারবো না এক্স্যাক্টলি, তবে সেটা অনেকটাই ভ্যাকান্সি আপনারা পাবেন। এবং দ্বিতীয় কাউন্সিলিংয়ের পরেও কিন্তু থার্ড এবং ফোর্থ কাউন্সিলিং বা আরও কিছু কাউন্সিলিং হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে, তার ফলে যারা ওয়েটিংয়ে রয়েছেন তাদের জন্য এটা কিন্তু একটা অত্যন্ত সুখবর। এবার আসি সিট আপডেট সংক্রান্ত বিষয়ে। দেখুন, যে সমস্ত প্রার্থীরা এখনও অবধি ইন্টারভিউ ডাক পাননি এবং যারা টেট পাস করে রয়েছেন, তাদের একটা বক্তব্য হচ্ছে সিট আপডেট করা হোক, এবং তাদের যেটা অভিযোগ যে আপার প্রাইমারির যে 2016-এর যে রুলস, সেই রুলস 8(3)(b) মেনে কমিশন কিন্তু সিট আপডেট করেনি। অর্থাৎ যখন ইন্টারভিউ লিস্ট পাবলিশ করা হয়েছিল, তার 15 দিন আগে যে আপডেটেড ভ্যাকান্সিটা পাবলিশ করতে হবে, কমিশন সেই ভ্যাকান্সিটা করেনি। অর্থাৎ কমিশনের 14,339টা ভ্যাকান্সিটা প্রায় রিমেন সেমই আছে, কোনো ভ্যাকান্সিকে তারা ইনক্লুড করেনি। তো এই বিষয়টা নিয়ে তারা রাস্তায় আন্দোলন করছেন, ধর্ণা প্রদর্শন করছেন। এছাড়াও তারা কমিশনের কাছে বারবার এই বিষয়টা নিয়ে গেছেন, গ্রিভেন্স দিয়েছেন, এবং আদালতে এই বিষয়টা নিয়ে মামলাও চলছে। এখন এই বিষয়টা নিয়ে কমিশনের যে বক্তব্য, সেটা হচ্ছে মোর অর লেস এরকমই, যে কমিশন যেটা বলছে যে সিট আপডেটস করার কোনো এখতিয়ার কমিশনের কিন্তু নেই, কমিশন সিট আপডেট করতে পারবে না। কমিশনকে ভ্যাকান্সি দেয় সরকার, রাজ্য সরকারের শিক্ষা দপ্তর। কমিশন শুধুমাত্র সেই ভ্যাকান্সিগুলোতে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ইনিশিয়েট করে শুধু রেকমেন্ডেশন লেটার ইস্যু করতে পারে। কমিশন
কখনোই সিট আপডেট করতে পারে না। এবার প্রশ্ন হলো যে তাহলে যে রুল 83B, সেই রুল 83V নিয়ে কমিশনের ব্যাখ্যাটা কি, সেটা আমরা আগামী দিন আদালতে দেখতে পাবো। তার কারণ আপনাদেরকে বলে রাখি, এই ম্যাটারটা নিয়ে আদালতে কিন্তু মামলাও হয়েছে এবং জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে সেই বিষয়টা বারবার উপস্থাপন করেছেন পিটিশনারদের আইনজীবীরা। আগামী দিনেও হয়তো 9 জানুয়ারি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বিষয়টা নিয়ে আরও কিছু হয়তো উনি বলবেন। তো সেক্ষেত্রে জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই সিট আপডেটস নিয়ে কী জাজমেন্ট দিচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এই সরকার সিট আপডেট নিয়ে কি ভাবছে। তার কারণ মোট কথা হচ্ছে সরকারের সদিচ্ছার উপরেই কিন্তু সিট আপডেটটা ডিপেন্ড করছে। যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের ফলে সরকার কতটুকু নমনীয় হয়ে এই সিট আপডেটের বিষয়টি ভেবে দেখবেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তাছাড়াও ডিভিশন বেঞ্চের যে জাজমেন্টটা আসে সেখানে সিট আপডেট নিয়ে কী নির্দেশ দেওয়া হয় কমিশনকে তথা রাজ্য সরকারকে, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ফলে সিট আপডেট নিয়ে এখনই কিছু কনক্লুসিভলি বলা যাচ্ছে না যে সিট আপডেট একদম হবেই বা সিট আপডেট একদম হবে না। এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আদালতের নির্দেশের উপরে এবং সরকারের সদিচ্ছার উপরে। এক্ষেত্রে কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কিন্তু একটা নিউট্রাল রোল প্লে করবে। তার কারণ স্কুল সার্ভিস কমিশনের এক্ষেত্রে কোনো এখতিয়ারই নেই যে তারা সিট আপডেট করতে পারবে, সরকার যদি না তাদেরকে আপডেট ভ্যাকেন্সি দিয়ে দেয়। এই হচ্ছে সিট আপডেট সংক্রান্ত বিষয়। তাহলে আজকের এই ভিডিওতে আমরা এই যে আপার প্রাইমারির বিষয়টা, তার যে মামলার গতি প্রকৃতি, কবে কবে হিয়ারিং রয়েছে এবং সিট আপডেট সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো পেলাম বা দ্বিতীয় কাউন্সিলিং সংক্রান্ত যে আপডেট সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। ভবিষ্যতে আপার প্রাইমারি সংক্রান্ত বা আরও যে কোনো আপডেট সংক্রান্ত বিষয়ে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কাজগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।